দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে চাইলে এই যে কাউন্টার, এখান থেকে সমস্ত ভবনের জন্য কুপন আপনারা পেয়ে যাবেন। ওরা আবার দাঁড়িয়ে রয়েছে আদর খাওয়ার জন্য। এই হচ্ছে মেইন গেট, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার জন্য। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি এটা। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন। আমরা মায়াপুরে কালকে এসেছি দুপুরবেলা, তো কাল রাতটা স্টে করেছি গদা ভবনে। মায়াপুরের যে মেন গেটটা এখন তার সামনে আমরা এসেছি, তো চলুন আমরা মেন গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করি আর আপনাদের সমস্ত কিছু দেখাই ভেতরে কোথায় কি রয়েছে। আসুন, এই হচ্ছে মেন গেট, এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো এখন আমরা প্রবেশ করব। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মন্দির। ভবিষ্যৎ মন্দির এই মেন গেট দিয়ে ঢুকেই রয়েছে, আর একটু দূরে রয়েছে চন্দ্রোদয় মন্দির। চলুন আপনাদের আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখাই। আমি তো এখানে ছিলাম, আমাকে ডেকে নিয়ে আসি। আমি আর আমার বাবা তিলক কেটে নিলাম ভগবান শ্রীকৃষ্ণের নামে। বন্ধুরা, আমরা এই গেট দিয়ে এন্ট্রি করলাম। এন্ট্রি করে এখানেই ঢুকে ডান দিকে অনেক মার্কেট রয়েছে। এই হচ্ছে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করেই সামনে এই ভবিষ্যৎ মন্দির ইসকনের। আর এই পাশে ঢুকেই এন্ট্রি করেই ডান দিকে রয়েছে এনকোয়ারি বুথ। আপনারা যদি কোনো কিছু জানার থাকে ইসকন সম্বন্ধে কোথায় কি রয়েছে, তাহলে আপনারা এখানে এনকোয়ারি করতে পারেন। আর মহাপ্রসাদ ভোগের কুপনও আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। চলো, এখন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। লাঞ্চ, এটা হচ্ছে গদা ভবন। গদা ভবনের লাঞ্চের টাইম হচ্ছে 1টা থেকে 2:30 পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করার। আর ডিনারের টাইম হচ্ছে 8টা থেকে 9টা পর্যন্ত। কি কি মেনু থাকবে এখান থেকে দেখে নিন, সমস্ত কিছু দেওয়া রয়েছে। 50 টাকার একটা রয়েছে, একটা রয়েছে 80 টাকার কুপন। তো আপনারা এখান থেকে কুপন কালেক্ট করতে পারেন। এই যে এটা হচ্ছে গীতা ভবন। গীতা ভবনের প্রসাদ কস্ট হচ্ছে 60 রুপিস। এই আইটেমগুলো থাকবে। এইটা একটা রয়েছে, এটা হচ্ছে সুলভ প্রসাদাম হল। এখানে এটা খাওয়ানো হবে এই প্রসাদটা। এই টাইম হচ্ছে 12টা থেকে 4টে, 40 টাকা প্রসাদ মূল্য। আর এই আইটেমগুলো থাকবে। তো এইখানে বিভিন্ন ভবনগুলোর মহাপ্রসাদ খাওয়ার কুপন আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। লাঞ্চ বা ডিনার যাই হোক না কেন এখান থেকে নিতে পারবেন। আর যদি আপনারা মনে করেন না নির্দিষ্ট ভবনে গিয়ে আপনারা কুপন কাটবেন, তাহলে সেটাও করতে পারেন। তবে এই কুপনগুলো কাটার জন্য একটি নির্দিষ্ট টাইম থাকে। আপনাদের দুপুর 12টার মধ্যে আসতে হবে, তাহলে আপনারা বিভিন্ন ভবনের জন্য বিভিন্ন কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এর পাশে এবার বাদিকে দেখুন, ননস্টপ হরিনাম সংকীর্তন হয় এই জায়গায়। 1972 সালে শ্রীলা প্রভুপাদ এই ভজন কুটিরের নির্মাণ করেছিলেন। কথিত আছে যে ইসকন সংস্থার সূচনা হয়েছিল এই ভজন কুটির থেকেই। প্রথমে এই ভজন কুটির ছিল ইসকনের মেন হেডকোয়ার্টার। 24 ঘন্টা ধরে এই ভজন কুটিরে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আপনারা চাইলে নিজেরাও এই হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারেন। ভিতরে শ্রীলা প্রভুপাদজির একটি মূর্তি রয়েছে এবং বাইরে আছে ভগবান গৌর নিতাইয়ের মূর্তি। ভিতরে যেহেতু ক্যামেরার অ্যালাউ নেই, তাই এই পুরোটা আপনাদের বাইরে থেকেই দেখাতে হলো। মেন গেট দিয়ে এন্ট্রি করে ডান দিকে যে মার্কেটটা দেখালাম, সেখানে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস, মেয়েদের যেমন লেহেঙ্গা, চোলি, শাড়ি, বাচ্চাদের ড্রেসের কালেকশন, ছেলেদের পাঞ্জাবি, কুর্তা, সমস্ত রকমের অপশন পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ধরনের পূজার সামগ্রীও আপনারা পাবেন। আর এই সামনেই রয়েছে একটা মন্দির মতন দেখতে পাচ্ছি। তো আমরা এখন এই মন্দিরে প্রবেশ করব। চলুন বন্ধুরা, আমরা এখন এই মন্দিরটা একটু ভিজিট করে দেখি ভেতরে কি আছে দেখার। আসুন। কি হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটা একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে শ্রী প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। আমরা এই মন্দিরে এখন প্রবেশ করব। প্রবেশ করার পথ হচ্ছে এই দিকে।
আমরা এখন এই পথ দিয়ে প্রবেশ করব। তো আসুন বন্ধুরা, আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন এখানে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। এখান দিয়ে সামনে একটা জলাশয় রয়েছে, বেশ বড় সড়ো। আর এই পবিত্র জলাশয়ে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ। এটা হচ্ছে প্রবেশ পথ। এই প্রবেশ পথের দুপাশে রয়েছে বিভিন্ন বিশ্রাম করার জায়গা। এই যে শ্রী প্রভুপাদজির মন্দির। আমরা এখন প্রবেশ করব মন্দিরের ভেতরে। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, আপনাদের কিছুই দেখাতে পারবো না, তবে এসে ডিটেলস আপনাদের সমস্ত কিছুই জানাবো। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করি, এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই পুষ্প সমাধি মন্দিরটি কিন্তু খুবই সুন্দর দেখতে। এই মন্দিরের টাইমিং হলো ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। 1996 সালে শ্রীল প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দিরের ইনগরেশন হয়েছিল ইসকন দ্বারা। 14ই নভেম্বর 1997 শ্রী ভক্তিবেদান্ত প্রভুপাদজি দেহত্যাগ করেছিলেন উত্তরপ্রদেশের বৃন্দাবনে। দ্য অরিজিন অফ প্রভুপাদ সমাধি মন্দির বৃন্দাবনে স্থাপন করা হয়েছে। বৃন্দাবনে স্বামীজির সমাধিতে যে পুষ্পের ব্যবহার করা হয়েছিল, সেই পুষ্পই এই মায়াপুরের এই স্থানে আনা হয়েছিল এবং এই পুষ্পের উপরই এই সমাধি মন্দিরের নির্মাণ করা হয়েছে। এটি হলো জুতো, ব্যাগ এবং মোবাইল রাখার কাউন্টার। এখানে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন এবং আপনাদের সাথে যদি মোবাইল বা ব্যাগ থাকে সেগুলো আপনারা জমা করে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশ্রামস্থল, যেখানে আপনারা কিছুক্ষণ বসে বিশ্রাম করতে পারবেন এবং আপনারা বাইরের থেকে খাবার এনে এখানে বসে খেতেও পারবেন। বন্ধুরা, এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। এই যে এক্সিট, এখান দিয়ে আমরা এক্সিট করে ফোন নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এই মন্দিরে কখন কি আরতি হয়, সেটা আপনারা একটুখানি স্ক্রিনে একটু ফলো করে নিন, ভিডিওটা পজ করে। তো আমরা এখন রাধা মাধব মন্দিরের দিকে যাব। দেখুন এটা হচ্ছে রাধা মাধব মন্দিরের এন্ট্রি। এখান থেকে আপনারা এন্ট্রি করবেন। এন্ট্রি করে এই রাস্তা দিয়ে সোজা গেলে মন্দিরের দর্শন পাবেন। তো চলুন আমরা যাই। রাধা মাধব মন্দির যাওয়ার পথে কিছুটা এগোতেই ডান হাতে আপনারা একটি ফুড স্টল দেখতে পাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিনে খেতে পারেন। দেখুন বন্ধুরা, রাধা মাধব মন্দিরে যাওয়ার পথে ডান হাতে একটা শো দেখতে পাচ্ছি আমরা। এটা একটা 3D শো। এখানে শো টাইমগুলো সমস্ত উল্লেখ রয়েছে। সকাল 9:30 থেকে চালু হয়, বিকাল 8টা অবধি চলে। তো এইখানে এটি হচ্ছে মায়াপুর ডিজিটাল থিয়েটার, 360 ডিগ্রি ফুল ডোম নিমগ্ন অনুভূতি। 3D শো হয় এখানে একটা, এই ডোমের মধ্যে। এই থিয়েটারে ভগবান কৃষ্ণ রিলেটেড বিভিন্ন ধরনের শো দেখানো হয়, যেগুলো 3D শো হয় এবং এক একটা শোয়ের ডিউরেশন 30 মিনিট করে থাকে এবং একই শো সবসময় দেখানো হয় না, 2-3 মাস অন্তর অন্তর শোয়ের টপিক চেঞ্জ হয়। এই টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে আপনারা 50 টাকা ছিল, সেটা ডিসকাউন্ট দিয়ে 40 টাকা হয়েছে। তো আপনারা এটা এই শোটা এনজয় করতে পারেন, দেখতে পারেন। এই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ সমস্ত রকম পাওয়া যায়। দেখুন এই রেস্টুরেন্টে আমার টাইম আছে সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। বিভিন্ন রকম অর্গ্যানিক জিনিস দিয়ে এই খাবার বানানো হয় এবং গুণগত দিক দিয়ে এই খাবার খুবই উন্নত মানের। বন্ধুরা, গোবিন্দাস রেস্টুরেন্টের পাশ দিয়ে একটি গলি চলে গেছে, যেই গলি দিয়ে আমরা মায়াপুর গোশালায় প্রবেশ করতে পারবো এবং এখান দিয়ে টোটো ধরলে আপনারা সোজা মায়াপুর গোশালায় পৌঁছাতে পারবেন, যেটা আমরা আজকে বিকালে ভিজিট করে দেখব। আমরা রাধা মাধব মন্দিরের কাছাকাছি প্রায় এসে গেছি। এই যে এখানে দেখতে পাচ্ছি মোবাইল, ক্যামেরার ব্যাগ রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। কোনো এন্ট্রি ফি নেই, আর বিনামূল্যে আপনারা এই মোবাইল, ক্যামেরা, ব্যাগ রাখতে পারবেন। দেখুন রেখে আপনাদের ওই যে মন্দির। পাশে রয়েছে শঙ্খ ভবন, শঙ্খ ভবনের ঠিক পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির, চন্দ্রোদয় মন্দির। দেখুন এখানে মন্দির, এটা হচ্ছে এক্সিট, ওই সামনে রয়েছে এন্ট্রি। জেন্টস লেডিস আলাদা আলাদা প্রবেশ করার জায়গা। এই যে ওই জায়গা থেকে লেডিসরা প্রবেশ করবেন, এখান দিয়ে জেন্টসরা ঢুকবেন। এই যে পাশে হচ্ছে শঙ্খ ভবন, শঙ্খ ভবন, আর এই পাশে হচ্ছে পদ্ম ভবন, আর ঠিক মাঝখানে হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের সমস্ত বিগ্রহ যখন ভবিষ্যৎ মন্দির তৈরি হয়ে যাবে, ইনগরেশন হয়ে যাবে, তখন এই মন্দিরে সমস্ত বিগ্রহ, ঠাকুরের সমস্ত বিগ্রহ নিয়ে যাওয়া হবে। এই দেখুন এটি হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে চেকিং কাউন্টার। আপনাদের সাথে ব্যাগ, মোবাইল কিছু আছে কিনা সেখানে এখানে চেক করা হয়।
তারপরে মন্দিরে এন্ট্রি দেওয়া হয়। তো আমরা এখন এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করব। আমরা এন্ট্রি করি, এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই মন্দির ভোর 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে ওপেন করা হয়। তারপর আবার 5:30 থেকে 7টা অবধি ভক্তদের জন্য বন্ধ থাকে। আবার দর্শন স্টার্ট হয় সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার বিকালে 4টের সময় মন্দির ওপেন করা হয় এবং 8:30টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে আপনারা পঞ্চতত্ত্ব, গৌরনিতাই ভগবান, শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তার অষ্টসখী, নরসিংহ ভগবান এবং ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদজির দর্শন পাবেন। বন্ধুরা, এখন আমরা মায়াপুরের ইসকনের বাইরে একটু যাবো ঘুরতে। এখানেও রয়েছে আরো 8-10টি দর্শনীয় স্থান। আমার মা, বাবা আর মেয়ে, এই যে আমরা সবাই রেডি, এখন যাব ইসকনের বাইরে দর্শনীয় স্থানগুলো ভিজিট করতে। তো চলুন, আপনাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এটা হচ্ছে গদা ভবন, আর গদা ভবনের পাশ দিয়ে রয়েছে মেন গেটে যাওয়ার রাস্তা, এবং তার ঠিক ডান হাতেই পড়বে একটি ধর্মশালা, গৌরনিতাই ধর্মশালা। আপনারা এখানেও থাকতে পারেন, আপনারা এখানে এসেও রাত্রি যাপন করতে পারেন। এই গৌরনিতাই ধর্মশালায় আপনারা মাত্র 100 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবেন এবং রুমের ভেতর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুরের সাইট সিইং দেখার জন্য। ইসকনের বাইরে আরো 7-8টা মন্দির রয়েছে, আমরা এখন সেগুলো ভিজিট করতে যাচ্ছি সবাই মিলে। একটা টোটো ঠিক করেছি, সেই টোটো করে আমরা যাচ্ছি। তো আপনাদেরও দেখাবো যতটা পারবো। তো চলুন ঘুরে আসি। ইসকনের বাইরে বেরিয়ে আপনারা এই টোটো পেয়ে যাবেন এবং আমরা যে ঘুরেছিলাম এতে আমাদের 300 টাকায় 6টা দর্শনীয় স্থান দেখিয়েছিল। সময় লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমেই চলে এসেছিলাম শ্রীবাস অঙ্গন বা খোল ভাঙা ডাঙ্গা দেখতে। অঙ্গন কথার অর্থ হলো চাতাল। কথিত আছে এই স্থানে মিয়া কাজী জগাই মাধাইকে নির্দেশ দিয়েছিলেন এখানে শ্রী চৈতন্য দেবের নাম সংকীর্তনের যে খোল, সেই খোল ভেঙে দিতে। এইখানে শ্রী চৈতন্য দেবের নাম সংকীর্তনের উপর এই মিয়া কাজী ফতেয়া জারি করেছিলেন। এই মিয়া কাজী মানে যিনি এই অঞ্চলের শাসক ছিলেন, তার আসল নাম ছিল সিরাজউদ্দিন। তিনি সমগ্র মায়াপুর এবং নবদ্বীপ অঞ্চলে শ্রী চৈতন্যদেবের নাম সংকীর্তনের উপরে ফতেয়া জারি করেছিলেন। কিন্তু শ্রী চৈতন্যদেব তার এই নির্দেশ অমান্য করেছিলেন এবং মিয়া কাজীকে তার তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন, এবং এই যুদ্ধে মিয়া কাজী পরাজিত হয়ে শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এটি হলো সেই স্থান যেখানে মিয়া কাজী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং নাম সংকীর্তনের খোল ভাঙা হয়েছিল। এই কারণে এই মঠটি বিশেষত খোল ভাঙার মঠ নামেই পরিচিত। এটি হলো শ্রী শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। এরপর আমরা চলে এসেছিলাম শ্রী মহাপ্রভুর জন্মস্থান দেখতে। মহাপ্রভুর জন্ম নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে, তবে সেই বিতর্কে না যাওয়াই ভালো। 9টি দ্বীপ নিয়ে নবদ্বীপ যে তৈরি হয়েছে, তার মধ্যে অন্তর্দ্বীপ বলে যে জায়গাটি রয়েছে, মানে মায়াপুরেই নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এবং এই যে স্থানটি, মানে মায়াপুরের এই স্থানে যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তা প্রমাণ করেন ভক্তিবিনোদ ঠাকুর। এই ভক্তিবিনোদ ঠাকুর এই অন্তর্দ্বীপকে মায়াপুর হিসাবে প্রতিষ্ঠা দেন এবং শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই যে নিম গাছটি দেখছেন, এর ঠিক নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে এবং এই জায়গাটি একটি অতি পবিত্র স্থান। মহাপ্রভুর জন্মস্থানে এই মন্দিরটি নির্মিত হয়েছিল 1880 সালে। মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের অপরূপ বিগ্রহ। মায়াপুরে এসে যদি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধে না জানেন, তাহলে আপনার মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। মায়াপুরে ইসকনের জমি কেনা হয়েছিল 1971 সালে, আর এই মায়াপুরকে আমরা চিনি ইসকনের সূত্রে। কিন্তু এই মায়াপুর অঞ্চলটি যিনি অন্তর্দ্বীপ থেকে মায়াপুর করে তুলেছিলেন, তিনি কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র এবং কেশবচন্দ্র সেন ও সত্যেন্দ্রনাথ ঠাকুরের হিন্দু কলেজের সহপাঠী শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। তার পিতৃতত্ত্ব নাম ছিল শ্রী কেদারনাথ দত্ত। মায়াপুরে এসে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এবং ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি মন্দির কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এই দুটোই কিন্তু একই স্থানে রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ। বন্ধুরা, এখন আমরা শ্রী চৈতন্য মঠে প্রবেশ করছি। এখানে জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান থেকে খানিক দূরেই রয়েছে এই শ্রী চৈতন্য মঠ। এটি 1918 সালে ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র শ্রী সরস্বতী গোস্বামীর দ্বারা নির্মিত। এখানেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি।
শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এবং তার গুরুদেব শ্রীলা গৌরকিশোর দাস বাবাজির সমাধি মন্দির। পিছনে দুটো বড় বড় পুকুর রয়েছে, শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। এই পুকুর দুটোতেই রয়েছে প্রচুর মাছ। গৌরাঙ্গ মহাপ্রভুর এক করুণাময় মূর্তি, কি সুন্দর মূর্তিটা দেখুন। এটি হলো শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির এবং তার ঠিক পাশেই আছে শ্রীল ভক্তি প্রাঙ্গণ জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এটি হলো শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী মিউজিয়াম। এই মিউজিয়ামে ছোট্ট গৌরাঙ্গ কী করে বড় হয়ে উঠলেন এবং কিভাবে ধর্মপ্রচার করলেন তার সমস্ত কিছু বিভিন্ন ছবি এবং মূর্তির মাধ্যমে বোঝানো রয়েছে। এছাড়াও রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মেশো এবং মাসিমার দুটি বিগ্রহ। এই মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে গিরি গোবর্ধন পর্বত। এখানে অনেকে মালা দিয়ে পুজো দিচ্ছিলেন। কথিত আছে এই গিরি গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করলে নাকি অনেক পূর্ণ লাভ হয়। বন্ধুরা, এটা দেখুন কেলি কদম্ব বৃক্ষ। এই মঠের পরিবেশটি কিন্তু খুবই শান্ত এবং প্রচুর গাছ ও পাখিদের উপস্থিতি আপনারা এখানে লক্ষ্য করবেন। এবং একটি সুন্দর বাগানও করা আছে সামনে দেখতে পাচ্ছি, এবং এই বাগানে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ। এরপর আমরা চলে এসেছিলাম ভক্ত চাঁদকাজির সমাধিস্থল দেখতে। এই চাঁদকাজি শ্রী চৈতন্যদেবের অত্যন্ত নিষ্ঠাবান একজন ভক্ত ছিলেন এবং তিনি ছিলেন সেই সময়কার ওখানকার ম্যাজিস্ট্রেট। এই চাঁদকাজির মৃত্যুর পর শ্রী চৈতন্যদেব নিজ হাতে তাকে এইখানে সমাধিস্থ করেছিলেন এবং তার সমাধির উপরে এই এত বড় গোলকচাপা গাছটি রোপণ করেছিলেন। তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে, তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব, আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 524 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। এটা হলো রাজাপুর জগন্নাথ দেবের মন্দির। এখান থেকে ইস্কনে সে রথের সময় রথ যায়। আমাদের শেষ দর্শনীয় স্থান হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। স্নান যাত্রায় স্নানের পর শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রা জ্বরে আক্রান্ত হন, আর তাদের এই শরীর খারাপ চলে রথযাত্রা অবধি। সেই কারণে রথযাত্রার সময় এই জগন্নাথ দেবের মন্দির কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকে। মন্দিরে প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে গৌর দেবতার মূর্তি এবং তার ঠিক পিছনেই রয়েছে রাম ও সীতা মাতার মূর্তি। আমরা যেদিন এই মন্দিরে গিয়েছিলাম সেদিনকে খুবই সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সম্পূর্ণ মন্দিরটাকে সাজাচ্ছিল। মেন মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন, তার ঠিক সামনেই রয়েছে এই আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি অপূর্ব মূর্তি। রথযাত্রার সময় কিন্তু এই মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে, তাই রথযাত্রাটা অ্যাভয়েড করে আপনারা আসার চেষ্টা করবেন। মন্দিরে এন্ট্রি করেই বাম দিকে নানান বিগ্রহের মাধ্যমে মন্দির নির্মাণের ইতিহাস খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। ভিডিও লেন্দি হয়ে যাওয়ায় আমি এই ইতিহাস আপনাদের শোনাতে পারলাম না। আপনারা এসে এটি অবশ্যই দেখে নেবেন।
মেন মন্দির থেকে একটু পেছনের দিকে গেলেই এই ঝিলটি আপনারা দেখতে পাবেন এবং রথযাত্রার দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি এনে এই ঝিলেই তাদের স্নান করানো হয়। তাই তাদের এই স্নানের অপরূপ সেই দৃশ্য দেখতে হলে কিন্তু আপনাদের রথযাত্রার দিনে এই মন্দিরে অবশ্যই আসতে হবে। ঝিলের ওই পারে রয়েছে সীমন্তিনী দেবীর মূর্তি। মহাদেব জায়া পার্বতী এখানে পূজিত হন সীমন্তিনী দেবী রূপে। আমাদের শেষ দর্শনীয় স্থান ছিল শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধা মদন মোহন মন্দির। আমরা যখন এই মন্দিরে এসে পৌঁছেছিলাম তখন বিগ্রহের ভোগ আরতি চলছিল। তাই আপনাদের জন্য একটি সাজেশন, আপনারা যদি মায়াপুরের এই সমস্ত দর্শনীয় স্থানগুলি ভিজিট করেন তাহলে অবশ্যই সকাল সকাল করে নেবেন, মানে দুপুর 12টার আগে সমস্ত কমপ্লিট করে নেবেন। তাহলে আপনারা সমস্ত দর্শনীয় স্থান খুবই ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এরপর আমরা আবার ইসকনে ফিরে এসে গদা ভবনে একটু বিশ্রাম করে আবার বিকালবেলা গোশালা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। বিকালে যখন আমরা গোশালা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন দেখলাম চন্দ্রোদয় মন্দিরের সামনে কি সুন্দরভাবে ওনারা আলপনা দিয়েছেন। এরপর আমরা মন্দিরের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে ওই গোবিন্দাস রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা টোটো ধরে আমরা গোশালার দিকে রওনা দিলাম। গোশালা যাওয়ার রাস্তায় পড়বে অন্নদান কমপ্লেক্স। এখানে ফ্রিতে মহাপ্রসাদ খাওয়ানো হয় দুপুরবেলা। এর জন্য আপনাকে ভোর 4টের সময় এসে লাইন দিতে হবে এবং আরতির পরে এখানে কুপন দেওয়া হয়, যে কুপন দিয়ে আপনারা লাঞ্চে প্রসাদ খেতে পারবেন। গোশালা যাওয়ার রাস্তাতেই পড়বে গৌরাঙ্গ কুটির, যেখানে আপনারা মাত্র 100 টাকার বিনিময়ে স্টে করতে পারবেন। এছাড়াও রয়েছে প্রভুপাদ ভিলেজ। এছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন আপনারা চাইলে এখানে এসে বুকিং করতে পারেন অথবা অনলাইনেও বুক করে আপনারা এখানে এসে স্টে করতে পারেন। বন্ধুরা, এখন আমরা এসে গেছি মায়াপুর গোশালার সামনে। ভেতরে প্রবেশ করবো এখনই। আপনাদের একটু বাইরের দিকটা একটু দেখিয়ে নিই। দেখুন, এখানে বিভিন্ন ধরনের ঔষধিও পাওয়া যায় যেগুলো গোশালায় তৈরি হয়। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ঔষধি এখানে পাওয়া যায় যেগুলো গরুর জিনিস থেকেই তৈরি হয়, মানে গরুর মল থেকে ধরুন বা গরুর ঘুঁটে থেকে ধনে জ্বালানোর জন্য বা হোমের জন্য, পূজা গঙ্গা জল পাওয়া যায় পূজা যজ্ঞের জন্য, হার্বাল টি পাওয়া যাচ্ছে এখানে, আমলকি। এছাড়া এইদিকে আরও ধরনের ঔষধি, এটা ঔষধের নাম ও উপকারিতা, বিভিন্ন ধরনের ঔষধি এখানে পাওয়া যায়। তো আপনারা দেখতে চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। এখানেও বিভিন্ন টি স্টল রয়েছে। এছাড়া আপনারা যদি বাড়ির জন্য ঘি নিতে চান এখান থেকে নিতে পারেন। এখানে ঘিয়ের কোয়ালিটিটা খুবই ভালো। এখানকার একজন প্রভুজি বলেছেন যে এখানে ঘিয়ের কোয়ালিটিও খুব ভালো। তো বাড়ির জন্য নিতে চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখন আমরা গোশালায় ঢুকে গেছি। কত গরু রয়েছে এখানে, গরু, ষাঁড় সবাই রয়েছে। এই যে আপনারা যদি গরুদের খাওয়াতে চান তাহলে এখান থেকে ওদের জন্য খাবার নিতে পারেন। এই খাবার নিয়ে ওদের খাওয়াতে পারেন। আর আপনারা যদি গরু সেবা করতে চান, দেখুন এখানে চার্ট করে দেওয়া আছে, 1 ডে গো সেবা। দেখুন, এটা আপনাদের কোনো গরুকে যদি আপনারা গো সেবা দিতে চান তাহলে আপনারা দিতে পারেন। এখানে তার প্যাকেজ লেখা রয়েছে। দেখুন ষাঁড়টা কত বড়, শিংগুলো একবার দেখুন কত বড় বড়। এই পাশে দেখুন বন্ধুরা আরও রয়েছে গোমাতা, আরও অনেক গোমাতা রয়েছে, বাছুর রয়েছে। ষাঁড়টা দেখুন যাকে দেখলাম কত বড়, আবার ওইদিকে গেছে। এদিকে আরও গরুরা রয়েছে। আপনারা যদি ওদের খাবার দিতে চান খাওয়াতে পারেন ওদের আদর করে। দেখুন কত ভালো। দেখুন বন্ধুরা ওরা আবার দাঁড়িয়ে রয়েছে আদর খাওয়ার জন্য, কত সুন্দর। বাবা একটু আদর করে দাও। এই যে বাবা আদর করে দিচ্ছে, এই যে
খাবার খাচ্ছে ওরা। দেখুন বন্ধুরা, ওরা এখন খেতে ব্যস্ত, খাচ্ছে এখন, আবার খেতে খেতে পোজও দিচ্ছে, ছবি তোলা হচ্ছে, পোজ দিচ্ছে। বন্ধুরা এখানে টোটাল 500টা গরু রয়েছে। ওদের প্রতিদিন 3 বার করে খাবার দেওয়া হয়। আপনারা দেখুন এই গোশালাতে লেখা রয়েছে সে নো টু প্লাস্টিক্স, মানে এখানে আপনারা আসবেন যখন অযথা যে কোনো জায়গায় প্লাস্টিক ফেলবেন না। প্লাস্টিক এমনিতেই মারাত্মক জিনিস, তো যেখানে সেখানে প্লাস্টিক আপনারা ফেলবেন না। এরা প্রত্যেকেই অবলা জীব, তো এরা কিছু বোঝে না। প্লাস্টিক আপনারা এখানে ফেলবেন না, অযথা জায়গাটাকে নোংরা করবেন না। পরিবেশ পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, সেটাই আমার বলার। এবার বাবা একটু গেছে যেখানকার ঘি যে পাওয়া যায় তার দাম কত একটু জিজ্ঞেস করতে। এখানে লেখাও রয়েছে ঘি 250 ml 180 টাকা, 500 ml 260 টাকা। এছাড়া আরো অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে। রাত মাজন, আমলকি, মধু 350 গ্রাম 160 টাকা। আমলকি 300 গ্রাম 190 টাকা, আর 600 গ্রাম 380 টাকা। সব রকমের ভ্যারাইটি এখানে প্রোডাক্ট রয়েছে। এছাড়া সুগন্ধি রয়েছে, আতর রয়েছে, ধূপকাঠি রয়েছে, ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এখানে। এছাড়া ঠাকুরের ল্যামিনেটেড ফটো, কৃষ্ণ রাধারানী, ভগবান কৃষ্ণ রাধারানী, শ্রী প্রভুপাদজির মূর্তিও রয়েছে। এরপর গোশালা থেকে ফেরার পথে চন্দ্রোদয় মন্দিরের সামনে আমরা দেখতে পাই দুটি পুষ্প সজ্জিত রথ। খুবই সুন্দর ছিল সেই দৃশ্য, যেখানে গৌরনিতাই ভগবান দুটি রথে চেপে সম্পূর্ণ ইস্কন পরিক্রমা করবেন বলে বসে রয়েছেন, এবং তাদের সারথি ছিল দুটি অত্যন্ত বলবান ষাঁড়। দেখুন বন্ধুরা, পরিক্রমা শুরু হয়ে গেল এবং পিছনে দেখতে পাচ্ছি আরো একটি এরকম সুসজ্জিত রথ। এই রথে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। সত্যিই বন্ধুরা, এরকম দৃশ্য যদি দেখতে পাওয়া যায় তাহলে মনটা কতই না শান্তি লাগে। তারপর সেদিন রাতের মহাপ্রসাদ আমরা গদা ভবন থেকেই গ্রহণ করেছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা মায়াপুর থেকে চেক আউট করে যাব। আমাদের মায়াপুর যাত্রা আজকে শেষ হচ্ছে এখানে। তো আমরা এখন নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করব। তো আশা করছি আপনাদের মায়াপুর ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে।